এসিতে দ্বিতীয় দিনে ৭০ আপিল নিষ্পত্তির প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৭ জন। অবাধ আন্তর্জাতিক মানে নির্বাচন দেখতে চায় ইইউ। নদীর করাল গ্রাসে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছেন বরিশালের মানুষ। টেকসই বেড়িবাঁধ নির্মাণ আর শিল্পায়নে দূরদর্শী নেতৃত্ব চান ভোটাররা। ঘরের ছেলে বিএনপির শীর্ষ পদ পায় উচ্ছ্বসিত বগুড়ার মানুষ। তারেক রহমানের মাঝে দেখছেন জিয়াউর রহমান, খালেদা জিয়ার প্রতিচ্ছবি। এলপিজি সংকটে বাড়তি দামে নাজেহাল রাজধানীবাসী। রান্না করতে হিমশিম খাচ্ছেন গৃহিণীরা। দ্রুত সংকট নিরসনের সম্ভাবনা না থাকায় উদ্বেগ। সারা দেশে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। মাস জুড়ে থাকতে পারে ঠান্ডার দাপট। চরম বিপাকে খেটে খাওয়া নির্ময়ের মানুষ। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিহত ছেড়েছে ৫০০। সারা দেশে ইন্টারনেট বিচ্ছিন্ন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে তেহরানের হুঁশিয়ারি। উত্তাপ উত্তেজনা ভরা এল ক্লাসিকোতে শেষ হাসি হাসল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলে জয়। রাফিনিয়ার জোড়া গোল। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ, সংবাদ সকালে শুনছিলেন সুপার বোট সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। মনোনয়নের আপিল শুনানির দ্বিতীয় দিনে রোববার ৭০টি আপিলের মধ্যে ৫৭টি আবেদন বৈধ হয়েছে। বাতিল হয়েছে ৭টি আর ৬টি আবেদন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে ২ দিনে মোট ১৪০টি আপিলের মধ্যে ১১০টি বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ২২টি আর স্থগিত ৮টি আবেদন। এদিন বগুড়া ২ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ করেছে কমিশন। ইউসুফ ভুঁইয়া রিপোর্ট। প্রার্থিতা ফিরে পেতে মনোনয়ন বাতিল হওয়া ৬৪৫ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন। প্রতিদিন ৭০ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করবে ইসি। এরই ধারাবাহিকতায় প্রথম দিন শনিবার নিষ্পত্তি হয় ১ থেকে ৭০ নম্বর আপিল। রোববার চলে ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আপিল শুনানি। এদিন আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার তালিকায় ছিল জাতীয় পার্টি, জামায়াত, খেলাপথ মজলিস সহ স্বতন্ত্র প্রার্থীরা। কমিশনের শুনানি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তারা। ভিন্ন প্রতিক্রিয়াও জানান কেউ কেউ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কমিশনারের কাছে আবেদন করাই আমার মনোনয়নটি বৈধ হয়েছে। আজকে আপিল করছি, আপিলের আজকে শুনানি হয়েছে এবং সেখানে আমাকে বৈধতা ঘোষণা করছে। ডকুমেন্টস ঘাটতি আছে, স্থগিত রাখা হয়েছে, কিন্তু আমি ফোনে যোগাযোগ করেছি। আমি সহকারী রিটার্নিং নির্বাহী অফিসার এবং ডিসি বরাবর, ওনারা দুজনই মহিলা কর্মকর্তা। আমি কোনো রকম সহযোগিতা পাইনি তাদের কাছে। শুনানিতে অংশ নিয়ে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অভিযোগ করেন, মপতন্ত্রের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা তাদের দলের অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিল। মপতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডমিনেট করেছে এবং যে কারেক্টগুলো তারা করতে পারতেন, বলতে পারতেন, অ্যালাউ করতে পারতেন, মবের ভয়ের কারণে তারা করতে পারেনি। এদিকে বিকেলে বগুড়া ২ আসনের নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। শুকর করছি, আমি বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না। এত বড় একটা অভ্যুত্থান হলো, তাতে মানুষের, অন্তত মানুষকে যারা পরিচালনা করবে, দেশ যারা চালাবে, সেই সমস্ত ব্যক্তিদের মন মানসিকতার পরিবর্তন হওয়া দরকার ছিল। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সকালে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। নির্বাচনে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেয় ইসি। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। পারস্পরিক আস্থা ও বিশ্বাস আসছে জাতীয় নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস। বলেন, নির্বাচনে ভোট পড়ার হারে বলে দেবে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হলো। মুক্তা মাহমুদের রিপোর্ট। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে 2 মাসের মতো বাংলাদেশে কাজ করবে ইউরোপীয় ইউনিয়নের একটি নির্বাচনী পর্যবেক্ষণ মিশন। গেল ডিসেম্বর থেকে কাজ শুরু করে সংস্থাটি। এরই মধ্যে মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসের নেতৃত্বে প্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠক শেষে তাদের পর্যবেক্ষণ তুলে ধরতে রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ইউরোপীয় ইউনিয়নের এই নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিরা।
মিশনের প্রধান পর্যবেক্ষক বলেন, নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য আনতে হবে। The central issue is to gain the trust and confidence of the citizens. জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। To support this really historic elections. নির্বাচন স্বচ্ছ, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা এই পর্যবেক্ষকের। অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরে ইভার্স বলেন, এদেশের সব মানুষের অংশ নেয়াই এখানে গুরুত্বপূর্ণ। Inclusive means, from our perspective, first of all, inclusion of all. আমি অংশগ্রহণমূলক নির্বাচন বলতে সমাজের সব শ্রেণীর মানুষের অংশ নেয়াকে বুঝিয়েছি, যেমন নারী অংশগ্রহণ, নৃতাত্ত্বিক গোষ্ঠী, সংখ্যালঘু সহ সবাইকে। এদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার কিভাবে ব্যবহার করবে সেটাও এখানে গুরুত্বপূর্ণ। এটাও গুরুত্বপূর্ণ নির্বাচনে কত শতাংশ ভোট পড়বে। Looking forward to have a credible turnout. এ সময় ইভার্স ইজাবস বলেন, ইইউ শুধু সংসদ নির্বাচনী পর্যবেক্ষণ করবে, গণভোট নয়। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। 4 দিনের মধ্যে 2 দফা টেলিফোনে কথা বলার পর এবার সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাক্ষাৎ হয়েছে। জেদ্দা অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের জরুরি অধিবেশনের ফাঁকে তাদের সাক্ষাৎ হয়। রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জেদ্দায় ওআইসির সিএফএম এর জরুরি অধিবেশনের ফাঁকে উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় পক্ষ পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন। তারা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে উচ্চ পর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য এবং শিক্ষাগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। ভয়াবহ নদী ভাঙনের পরও যুগ যুগ ধরে টিকে থাকা এক জনপদ বরিশাল। নদীর করাল গ্রাসে শুধু ঘরবাড়ি নয়, ছোট হয়েছে জনপদের মানচিত্র, বদলেছে হাজারো জীবনের ঠিকানা। শত কোটি টাকার প্রকল্প আর নথিপত্রে বন্দি উন্নয়ন পরিকল্পনার ভিড়ে আজও থামেনি ভিটামাটি হারানোর হাহাকার। তাই আশ্বাসের প্রলেপ নয়, নদী ভাঙন, দারিদ্রতা আর শিল্পায়নের সংকট দূর করবে এমন দূরদর্শী নেতৃত্বই খুঁজছেন ভোটাররা। শাকিল মাহমুদকে সাথে নিয়ে বিস্তারিত তুলে ধরছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। কীর্তনখোলার রূপালী জল ছুঁয়ে গড়ে ওঠা প্রাচ্যের ভ্যানিস খ্যাত জনপদ বরিশাল। সভ্যতার চাকচিক্য যখন আকাশ ছুঁই ছুঁই, তখন উপকূলীয় এ জনপদের কয়েকটি উপজেলার যোগাযোগের একমাত্র ভরসা নৌপথ। স্বাধীনতার 54 বছরে বরিশালের প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব কষলে আজও ভারী হয় দীর্ঘশ্বাস। প্রায় অর্ধ শতাব্দী আগে নির্মিত দীর্ঘ বেড়িবাঁধ এখন জরাজীর্ণ কঙ্কাল। জোয়ারের নোনা জল ভাসিয়ে নেয় এখানকার মানুষের স্বপ্ন। রয়েছে সুপেয় পানির সংকট। বলক চাইলাম তা আমরা তো শেষ হয়ে গেছি। গোরস্থান কিছু নাই, আমাকে সবই নদীতে আমাকে লয়ে গেছে। সরকার আমাদের রক্ষা করুক, যেন ভাঙন থেকে আমাদেরই করুক। ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। এমন চিরচেনা ঐতিহ্য এখন কেবলই স্মৃতির পাতায় ধুলো জমা ইতিহাস। খালগুলো মৃতপ্রায়, বর্ষা এলেই বরিশাল শহর রূপ নেয় জলাবদ্ধতার নরকে। বরিশালে আমাদের 23টা খাল আছে। এই খালগুলির ম্যাক্সিমাম খালগুলি দখল হয়ে যাচ্ছে, আর এই দখল হয়ে যাওয়ার কারণে ড্রেনিং ব্যবস্থাটা সঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না। বরিশাল থেকে যাওয়ার এখন ফোলের রাস্তাটা হয়ে গেলে বরিশাল আর্থসামাজিক উন্নয়ন হবে। চাকরি না পেয়ে আমরা ঢাকামুখী হচ্ছি বা শহর থেকে আরো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি। শিল্পায়নে পিছিয়ে থাকায় দারিদ্র্যের হার এখানে সবচেয়ে উদ্বেগজনক। বিশ্লেষকদের মতে, ভোলা থেকে পাইপলাইনের গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে পাল্টে যেতে পারে চেনা দৃশ্যপট। বরিশালে কোনো গ্যাস না থাকার কারণে যে আমরা দীর্ঘদিন ধরে দাবি তুলছি যে ভোলার গ্যাস বরিশাল বিভাগের সমস্ত অঞ্চলে
সরবরাহ করে একটি এই অঞ্চলকে আসলে শিল্প অঞ্চল হিসেবে গড়ে তোলার যে উদ্যোগ গ্রহণ করা উচিত ছিল, যেটা এ যাবৎকালে হয়নি। বরিশাল ভোলার যে নদী, সেই নদীতে আসলে এখানে একটা সেতু নির্মাণ অপরিহার্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে এখন বরিশালে বইছে নির্বাচনী হাওয়া। এবার মাটি মানুষকে ভালোবেসে উন্নয়নের স্থায়ী রূপ দিতে পারবেন এমন যোগ্য কাণ্ডারি খুঁজছেন ভোটাররা। আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও বিভিন্ন কৌশলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই অনলাইনের জমানাতে এসে গত 200 বছর আগের মতো উঠান বৈঠক করে প্রার্থীদের এই কাগজ দেখা, সেটা দেখা, যাচাই বাছাই করা, এটা আসলে খুব বান্দাদের আমলের এবং এগুলো পরিবর্তন হওয়া দরকার আর কি। আপনারা সাংবাদিকদের মাধ্যমেও আমি দোয়া চাচ্ছি আমার জন্য এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। তো আমার মনে হয় যে জনগণ সিদ্ধান্ত নিতে গেলে এই বিকল্পটাকে খুঁজে নেবে, আর সেখানে লিফলেট তো আছে, আশা করি এটার মধ্য দিয়ে কাভার হয়ে যাবে। তারপরে ব্যানার থাকবে। সিটি কর্পোরেশন 10টি উপজেলা 6টি পৌরসভা নিয়ে গঠিত 6টি সংসদীয় আসনে মোট ভোটার 22,84,978 জন। প্রতিশ্রুতি আর আশ্বাসের স্রোতে বহুবার ভেসেছে নদীবেষ্টিত এই জনপদের মানুষ। তবে এবার আর নয়। কর্মসংস্থান, শিল্পায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আর জলাবদ্ধতা নিরসন, এই প্রশ্নগুলোর জবাব এবার নির্ধারণ করবে ভোটারদের ভোটের সিদ্ধান্ত। তাই একাধিক প্রার্থী মাঠে থাকলেও ভোটাররা বলছেন প্রার্থীর যোগ্যতা এবং সততাই হবে তাদের ব্যালটের শেষ ঠিকানা। বরিশাল থেকে জুনায়েদ আল হাবিব, দেশ টিভি। বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব পাওয়ার খবরে উচ্ছ্বাস ছড়িয়েছে তার পিতৃভূমি বগুড়ায়। নেতৃবৃন্দ বলছেন তারেক রহমানের মাঝে ফুটে উঠেছে শহীদ জিয়া ও খালেদা জিয়ার প্রতিচ্ছবি। তার হাত ধরেই গড়ে উঠবে আগামী দিনের নতুন বাংলাদেশ। সহকর্মী সঞ্জু রায়ের রিপোর্ট। দীর্ঘ 19 বছর পর ঘরের ছেলে তারেক রহমানের আগমনকে ঘিরে পুরো বগুড়া যেন সেজেছিল নবরূপে। কিন্তু হঠাৎ করেই তার সফর স্থগিত হলে বগুড়াবাসীর কপাল যেন কালো মেঘে ঢেকে যায়। তবে সেই বিষণ্ণতায় আনন্দের জোয়ার আসে তার নতুন দায়িত্ব পাওয়ার খবরে। 1988 সালে পিতৃভূমি বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য থেকে বিএনপির মতো বৃহৎ একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান পদে আসীন হওয়ার এই যাত্রা সরল ছিল না। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতোই নেতৃত্ব, ত্যাগ, দেশপ্রেম ও গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন এক সংগ্রামের পথ পাড়ি দিয়েছেন তারেক রহমান। কোনো উত্তরাধিকার সুবিধা নয়, বরং দলীয় সাংগঠনিক রাজনীতির ভেতর দিয়েই ধীরে ধীরে উঠে আসেন তিনি। জনাব তারেক রহমান এই 80 দশকে বগুড়া জেলার অধীনস্থ গাবতলী একটি উপজেলা থেকে সদস্য পদ গ্রহণ করে রাজনীতি শুরু করে। আমরা আনন্দিত এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষ আনন্দিত। 17টি বছর দেশের বাইরে থেকেও ভার্চুয়ালি নেতৃত্ব দিয়ে ধরে রেখেছিলেন বিএনপির নেতৃত্বকে। দেশে আসতে না আসতেই গর্ভধারিণী মা হারানোর শোককে সঙ্গী করেই উন্নত বিশ্বের ন্যায় ইতিবাচক রাজনীতি শুরুর প্রয়াস করছেন তিনি। সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তার। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন দেখবেন আপনার কৃষকের মাঝে তিনি মিশে গিয়েছিলেন একটা সময় খাল কাটার মধ্য দিয়ে, তারেক রহমান কিন্তু ঠিক একই কায়দায় একইভাবে মিশে যাওয়ার চেষ্টা করছেন। একজন রাজনীতিবিদের একদম রুট লেভেল থেকে মানুষের দোরগোড়ায় কাজ করবার যে প্রয়োজন, এটি কিন্তু উনি করেছেন। যেরকম জনগণের চাওয়া, বাংলাদেশের মানুষের যেরকম চাওয়া, সেভাবে তিনি নিজেকে পরিচালনা করেছেন। 2002 সালে বিএনপির যুগ্ম সম্পাদক, পরে 2009 সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। পরবর্তীতে দলের প্রয়োজনেই দায়িত্ব নেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। বগুড়া সফর স্থগিত হলেও খুব দ্রুতই তিনি পিতৃভূমিতে আসবেন এমন আশা জেলার শীর্ষ নেতাদের। যে বাংলাদেশ মানুষ চায়, যে বাংলাদেশ মানুষ কামনা করে, সেই নতুন বাংলাদেশ যেন বিনির্মাণ করতে পারে। অনেক চড়াই উতরাই ইতিমধ্যে পেরিয়ে গিয়েছেন। আমরা বগুড়ার এই 50 লক্ষ মানুষের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই জন্য বগুড়াবাসীর জন্য এক মহা আনন্দের এবং মহা খুশি। সবশেষ তারেক রহমান 2006 সালের 24 ডিসেম্বর ছোট ভাই কোকোকে সঙ্গে করে বগুড়া সফরে এসেছিলেন। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। বাসাবাড়ির গ্যাস সংযোগ কিংবা এলপিজি সিলিন্ডার, গত কয়েকদিন গ্যাস সংকটে যেন থমকে গেছে রাজধানীবাসীর রান্নার আয়োজন। বাধ্য হয়ে তাই মাটির চুলোয় ফিরে গেছেন অনেক পরিবার।
এলপিজির সংকট আর বাড়তি দামের কারণে একবেলা খাবার রান্নায় হিমশিম খেতে হচ্ছে নগরবাসীকে। কবে নাগাদ সংকট থেকে মুক্তি মিলবে তার উত্তর জানে না কেউই। সাইফুল ইসলামের ক্যামেরায় গ্যাস সংকটের চিত্র তুলে ধরেছেন আলিমুজ্জামান সাফওয়ান। উন্নয়নশীল দেশে শিশুর ক্ষুধা নিবারণে আপ্রাণ চেষ্টা মায়ের। এ যেন আবারও ফিরে যাওয়া সেই পুরনো দিনে। রাষ্ট্র যখন উন্নয়নের গল্প শোনায়, ঠিক সেই সময় গ্যাস সংকটে মাটির চুলায় নির্ভর করতে হচ্ছে রাজধানীবাসীকে। শিশুর ক্ষুধার্ত চোখ প্রশ্ন ছুড়ে দেয় সরকারের সক্ষমতার দিকে। যে বোঝে না মুক্ত অর্থনীতির হিসেব, তবুও তাকেই অপেক্ষা করতে হয় একবেলা খাবারের জন্য। যার পেছনে রয়েছে এলপি গ্যাসের সংকট। চাল, ডাল, তেলের মতো এখন রান্নার গ্যাস নিয়েও চলছে রাষ্ট্রের লুকোচুরি। গ্যাস আগে আসলো 1200 টাকা, 1100 টাকা, হচ্ছে গ্যাসের দাম 2500 টাকা। আমরা 10-12 ফ্যামিলি মানুষ, আমরা না খেয়ে মরতে আছি। গ্যাস আনতে আনি না, লাটকি দিই, দুলা লাটকি দিয়ে আনিয়ে নান্দা ভাড়া করি। আমরা খুব কষ্ট করতেছি। বোতল আনিয়ে আনছি, বোতল আমরা পাই না। 2400 টাকা দিয়ে কুজিয়ে এরপর বোতল আমরা পাওয়া যেতেছে না। ইট পাথরের ব্যস্ত ঢাকায় যেখানে জীবন চলে ঘড়ির কাঁটায়, সেখানে আজ থমকে গেছে অনেকের রান্নাঘর। পেটের ক্ষুধা মেটাতে নিম্নআয়ের মানুষ যখন মাটির চুলোয় ভরসা রাখছে, সেখানেও বেঁধেছে বিপত্তি। 600-700 টাকা মনে করেন যে লাড়কি দিয়ে কিনে আনে, রুজ আনি, রুজ খাই। আমরা লাড়কি কি নাম না, চাউল কি নাম না, বাজার কি নাম। রাজধানী জুড়ে গ্যাসের দোকানগুলোতে খালি পড়ে আছে এলপিজি সিলিন্ডার। সরকার নির্ধারিত মূল্য বেঁধে দিলেও ব্যবসায়ীদের দাবি পর্যাপ্ত পরিমাণ সরবরাহ পাচ্ছেন না তারা। এখন তারা গ্যাস দিচ্ছে যারা এক্সক্লুসিভ তাদেরকে দিচ্ছে, যারা 3-4টা কোম্পানি ডিলার তাদেরকে মাল দিচ্ছে না। আজকে অনেক দিন থেকে মাল পাই না, এখন আমরা মাল বিক্রি করবো কিভাবে? দোকানগুলোতে যখন গ্যাসের সন্ধানই মিলছে না, আলোচনায় তখন চড়া মূল্যে সিলিন্ডার বিক্রির। 1306 টাকায় আমাদের এই একটা গ্যাস ক্রয় করে আমাদের কমিশন, রিটেলারদের কমিশন এই বাদ দিয়ে আমরা এই 1306 টাকা আমাদের কিনতে হচ্ছে 1306 টাকায়। তাহলে আমরা 1306 টাকা ভোক্তাদের কাছে কিভাবে আমরা পৌঁছবো? পরে আমরা আরো 200 টাকার মতন আমরা কমিশন আমরা চাচ্ছি। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত রাজধানীবাসীর সংগ্রাম চলছে পরিবারের জন্য একবেলা খাবার প্রস্তুত করতে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। চলতি মাসের প্রথম 10 দিনে দেশে রেমিটেন্স এসেছে $112.70 কোটি। এই হিসাবে প্রতিদিনই গড়ে দেশে এসেছে $11.27 কোটি রেমিটেন্স। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম 10 দিনে দেশে রেমিটেন্স এসেছে $112.70 কোটি। আর গত বছরের একই সময় এসেছিল $71.70 কোটি। বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। আর 10 জানুয়ারি একদিনে প্রবাসীরা দেশে $5.70 কোটি পাঠিয়েছেন। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেখছেন সংবাদ সকাল। সারা দেশে বেড়েছে শীতের প্রকোপ। এতে চরম বিপাকে রয়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। গত দুদিন দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। উত্তরের জেলাগুলোতে ঘন কুয়াশার দাপট কিছুটা কমলেও হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত। সূর্যের মুখ দেখা গেলেও রোদের তীব্রতা না থাকায় দিনের বেলা অনুভূত হয়েছে কনকনে শীত। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। লালমনিরহাটে বেড়েছে শীতের প্রকোপ। বিপর্যস্ত জনজীবন নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, শীতের তীব্রতা নিম্নবিত্তদের জীবনে কি প্রভাব পড়েছে? জনজীবন আসলে কতটা বিপর্যস্ত এবং কি বলছেন তারা, জানাবেন।
অতসী লালমনিরহাটে পৌষের শেষেও কিন্তু শীতের তীব্রতা কমছে না এবং এই তীব্র শীতের কারণে সাধারণ যে শ্রমজীবী খেটে খাওয়া দিনমজুর মানুষজন রয়েছে তারা অনেকটাই বিপাকে পড়ছেন। তবে গতকাল এবং আজকে সূর্য সকাল 10টার পরে উঁকি দেয় এবং আজকে কিছুটা পূর্বে আসলে সূর্য উঁকি দিয়েছে, যার কারণে কুয়াশা কেটেছে। তবে শীতের তীব্রতা কিন্তু এখনো রয়েছে এবং তীব্র শীত থাকার কারণে লালমনিরহাটের সদর হাসপাতাল থেকে শুরু করে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও আসলে শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে এবং চিকিৎসকদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছে আউটডোর এবং ইনডোরে সমান তালে রোগীর চাপ আসলে তারা সামলাতে হিমশিম খাচ্ছেন। আমরা খবরে দেখেছি জেলা জুড়ে এই তীব্র শীতের কারণে একেবারে জবুথবু অবস্থা। যারা এই কুয়াশা এবং শীতকে উপেক্ষা করে মাঠে কাজ করে তাদের এবং সকালবেলা কিন্তু যারা অটো চালক রয়েছেন তারাও অনেকটা যাত্রী সংকটে ভোগেন। কারণ হচ্ছে যে প্রয়োজন ছাড়া অনেকেই আসলে সকাল 10টা পর্যন্ত ঘর ছাড়েন না এবং দুপুরের পরে আবারও একই পরিস্থিতি বিরাজ করে। আজকে সকালে লালমনিরহাটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের সাথে আমাদের কথা হয়েছে আগামী এক সপ্তাহ কিন্তু 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই তাপমাত্রা আসলে থাকবে এবং গত দুদিন আগে কিন্তু লালমনিরহাট জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ আসলে প্রবাহিত হয়েছে। এটি বিষয়ে জানাতে চাই যে চলতি বছরে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে সামান্য পরিমাণ কম্বল বিতরণ করা হয়েছে। তবে খুব একটি অন্যান্য যে সংগঠন সামাজিক সংগঠন রয়েছে তারা কিন্তু এগিয়ে আসেনি। তবে বিজিবি কিন্তু কিছু আসলে এই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সব মিলিয়ে শীতে একেবারে জবুথবু অবস্থা উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটে। সাধারণ মানুষ শ্রমজীবীরা কিন্তু একেবারে নাজুক অবস্থায় রয়েছে এই তীব্র শীতে। এই ছিল লালমনিরহাটে শীতের সর্বশেষ খবর। জামাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাটের শীতের তীব্রতার খবর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। চুয়াডাঙ্গা সদর উপজেলায় কাঠের ফার্নিচার তৈরির কারখানায় আগুনে পুড়ে গেছে মালামাল। রোববার রাতে সদর উপজেলার খারাগোদা বাজারে ঘটনা ঘটে। দর্শনা ফায়ার সার্ভিস জানায় ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। দেখছেন সংবাদ সকাল।